এই বাবু, এত বেলা করে ঘুমিয়ে থাকবি? ঘড়িতে কয়টা বাজে দেখ। আম্মু, আর একটু ঘুমাতে দাও না। না, আর একটু ও ঘুমাতে দেব না। মনে নাই আজ বাড়িতে যেতে হবে, আমাদের মিলাকে দেখতে আসবে পায়পক্ষ। আমি 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। আমি যাচ্ছি আম্মু, তুমি যাও। হুম। এই রে, আপনাদের আমার পরিচয় দেও হয়নি, আমি অরিদ্ধি জান্নাত। বাবা মার একমাত্র মেয়ে, আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিছি। আমার বাবা একজন বড় ব্যবসায়ী আর মা গৃহিণী। এক মায়ের সন্তান হওয়াই বাবা মার খুব আদরের। এই অরিদ্ধি কখন থেকে ডেকেই যাচ্ছি, কোনো সাড়া শব্দ নাই। এই রে, আপনাদের আমার পরিচয় দিতে দিতে নিচে যাইতেই ভুলে গেছি। আম্মু, এতক্ষণ লাগে নিচে আসতে? অরিদ্ধি, আব্বু দেখো না, আম্মু শুধু শুধু বকা দেয়। আব্বু, এই মেয়েটাকে এত বকা দাও কেন? এসো মা, বসো আমার পাশে। অরিদ্ধি, তুমি ছাড়া আমায় কেউ ভালোবাসে না, কাঁদো কাঁদো হয়ে। আম্মু, হইছে আর কাঁদতে হবে না, তাড়াতাড়ি খেয়ে রেডি হও, আমার রওনা দেব। অরিদ্ধি, তারপর আমরা রওনা চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার দাদু বাড়ি চট্টগ্রাম, আমরা ঢাকায় থাকি, বাবার ব্যবসার জন্য আর আমার লেখাপড়ার জন্য। যার উপলক্ষে যাওয়া সে হচ্ছে আমার চাচার মেয়ে, আমার বড় আপু মিলা। আমার আব্বুরা 2 ভাই, আব্বু ছোট, বাবা বড়। 6 ঘন্টা পর আমরা এখন দাদু বাসায় আসলাম। দাদুমণি, দিদিমণি, তুমি এসেছ কই? আমার দিদিমণিটা অনেক বড় হইছে আর সুন্দরী ও হয়ে গেছ। অরিদ্ধি, দাদুমণি তুমিও না। মোমানি, তোমরা সবাই এসেছ, এখন কোনো কথা না বলে আগে ফ্রেশ হয়ে নাও। আমার চাচি, মামনি বলেই ডাকি। আম্মু, ভাবি, বাকিদের দেখতে পাচ্ছি না, কই সবাই? মামনি, মিলা উপরে, মিথন, মিলার বড় ভাই। ও বাহিরে, লেখাপড়া শেষ করে তোমার ভাইয়ের সাথে তার ব্যবসায় সাহায্য করে। আরে, আমার আব্বু কই গেল? আশরাফ সাহেব, অরিদ্ধির আব্বু, এই তো আমি। অরিদ্ধি, আব্বু তুমি ফ্রেশ হয়ে গেছ? উপরে কখন গেছ? আব্বু, তোমার যখন গল্পে ব্যস্ত ছিলা তখন। তারপরে আমি উপরে গেলাম, ফ্রেশ হয়ে মিলার রুমে গেলাম। যেয়ে দেখি মহারানী ঘুমে বিভোর। দাঁড়াও, তোমার ঘুমাতে দিচ্ছি। পনির গ্লাস নিয়ে পনি ঢেলে দিলুম। মিলা, ও আল্লাহ, বৃষ্টি পড়ে কোথায় থেকে? চোখ খুলে দেখে অরিদ্ধি দাঁড়ায় আছে, গ্লাস হাতে, আরুরুরুরু। অরিদ্ধ, ওই চিল্লাচিল্লি করছিস কেন? মনে হচ্ছে ভূত দেখলি আপু। মিলা, তুই কোনো কথা বলবি না। অরিদ্ধি, কেন? মিলা, তুই আমায় ভুলে গেছিস সেই জন্য। আচ্ছা বাবা, সরি, এখন নিচে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। হুম, চল। তারপরে আমরা ডিনার করে সবার সাথে একটু গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মামুনি, অরিদ্ধি, মিলা, তোমরা নাস্তা করে ওদের সাথে দেখা করতে যাও। ছেলের বাসার সবাই দেখছে, ছেলে দেখেনি, দেশে ছিল না, তাই বিয়ের আগে দেখা করতে চাচ্ছে একবার। আচ্ছা মামুনি, আমি মিলা আপুকে নিয়ে যাচ্ছি। 2 ঘন্টা পর আমরা একটা রেস্টুরেন্টে ওয়েট হবু দুলাভাইয়ের জন্য। আর কত সময় লাগবে? তুই থাক আপু, আমি একটু ওয়াশরুম থেকে আসি। অরিদ্ধি, ওকে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস, আমার ভয় করছে। মিলা, ওকে। আমি উঠে যেই পিছনে ঘুরব, ঠিক তখন কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়তে নিলাম। আমি ভয়ে চোখ দুটো বন্ধ করলাম, কিন্তু আমি পারলাম না, মানে হলো আমি শূন্যে ভেসে আছি। চোখ মেলাতে আমি যা দেখলাম তাতে তো আমি রীতিমতো পুরোই অবাক। আমি দেখলাম একটা অচেনা ছেলে আমার কোমরে হাত দিয়ে আমায় ধরে রেখেছে, আর আমার হাত তার কাঁধে দিয়ে খুব শক্ত করে ধরে রেখেছি আমি। ছেলেটা আমার দিকে চেয়ে আছে আর আমিও তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ পিছন থেকে কে জানি বলে উঠল, আরে আয়ন, তোরা ঠিক আছিস তো?
আর তখনই ছেলেটি আমায় ছেড়ে দিল আর আমি কিছুটা স্বাভাবিক হয়ে তাকে বললাম, ধন্যবাদ। একটু আস্তে করে বলল সে। বলল, ঠিক আছে। দেন একজন বলে উঠল, লেট করার জন্য সরি, আসলে একটা কাজে আটকে গেছলাম। মিলা আপুকে উদ্দেশ্য করে বলল, হাই, আই এম নিলয় আহমেদ। আর তুমি নিশ্চয়ই মিলা। কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? মিলা অবাক হয়ে। সেইটা পরে জানলেও চলবে, পিকের থেকে বাস্তবে দেখতে তুমি কিন্তু বেশি সুন্দর। এইদিকে মিলা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। তারপর নিলয় ভাইয়া বলল, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আয়ন চৌধুরী। আর আয়ন এ হলো তোর ভাবি, মিলাকে উদ্দেশ্য করে। আর এ হলো আমার একমাত্র শালী অরিদ্ধি, আমাকে উদ্দেশ্য করে। আমি অবাক চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ঠিক তখনই নিলয় ভাইয়া বলল, অবাক হওয়ার কিছু নেই, তুমি আমার একমাত্র শালী আর আমি তোমাকে চিনব না বলো? তারপরে নিলয় ভাইয়া আর মিলা আপু গল্প করছে, আমি টুকটাক হা বলছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আয়ন ছেলেটি একদম চুপ হয়ে আছে আর ফোন টিপছে, মাঝে মাঝে ফোনে কথা বলছে, মনে হচ্ছে কোনো ইম্পর্ট্যান্ট কথা বলছে, বিজনেস আর কি। ছেলেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, যেমন লম্বা তেমনি গায়ের রং, ফর্সা চুলগুলোর স্টাইল ও খুব সুন্দর। নাকের উপরে ছোট একটা তিল আছে যা আরও সুন্দর করে তুলছে, এক কথায় ক্রাশ খাওয়ার মতো। আমিও দেখতে কম সুন্দরী না, আমাদের কলেজ সব ছেলের ক্রাশ ছিলাম আমি এইসব কথা আয়নের দিকে তাকিয়ে থাকে মনে মনে বলছি। হঠাৎ কারো ডাকে ভাবনা থেকে বাস্তবে ফিরলাম। কিরে, কি এত ভাবছিস? মিলা কই, কিছু না তো। তখন ও আয়ন বিজি আছে। নিলয় ভাইয়া বলল, আয়ন চল, হয়ে গেছে। চল। তারপরে আমরা বাই বলে বিদায় নিলাম। চলে গেল। উনারা খুব রাগ হচ্ছে, আমার ছেলেটা একবার ও পিছনে ফিরে তাকালো না। আমি কি দেখতে খুব খারাপ যে একবার ও তাকালো না আমার দিকে? আমরা বাসায় এসে রাতে খেয়ে ঘুমালাম। পরের দিন সকালে আমি সবসময় ঘুম থেকে দেরি করে উঠি, তেমনি আজও তার ব্যতিক্রম হল না। 11টায় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি আম্মু, মামনি, মিলার আম্মু, দিদিমণি, এমনকি মিলা আপু ও কাজে ব্যস্ত। সবাই যে যার মতো করে কাজ করছে। আমি মিলা আপুকে বললাম, আপু কি ব্যাপার বলতো, তোমার আজ এত বিজি কেন আর বাড়ির লুকিং চেঞ্জ করে দিচ্ছ যে? মিলা আপু কিছু না বলে শুধু হাসল এবং তার সাথে কিছুটা লজ্জাও পেল। আমি এই হাসি আর লজ্জার মানে বুঝলাম না। পাশে থেকে দিদিমণি বলল, আজ ওই বাড়ি থেকে সবাই আসবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমি কথাটা শোনার পরে দিদিমণিকে জড়িয়ে ধরে কেস করলাম। আমার কাণ্ড দেখা দিদিমণি হাসল আর মিলা আপু লজ্জা পেয়ে চলে গেল। আমি পিছনে ফিরে দেখলাম ভোলা আর ফুলি, কাজের লোক, হাতে অনেকগুলো বাজারের জিনিস আনছে। আমি বললাম, তোমরা এইসব কই থেকে আনছ? ওরা বলল, আরে দেখেন না, ছোট আফামনি বর্ষাবার ছোট সব মিলে কত কি আনছে, মনে হচ্ছে বিয়ে হচ্ছে এই বাড়িতে। আমি বললাম, বিয়েই তো হচ্ছে। আচ্ছা শোন, আব্বুরা কোথায়? উনারা তো কাজ আছে বলে বাহিরে গেলেন। আচ্ছা ঠিক আছে বলে আমি কিচেনে গিয়ে মানিকে পিছনে থাকে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার আরু, মামনি ঘুম থেকে উঠল তাহলে? আচ্ছা মামনি, আমি আসার পরে থাকে মিথন ভাইয়াকে দেখতে পাচ্ছি না যে? ভাইয়া আমার সাথে একবারও দেখা করল না যে? ন্যাকা কান্না কেঁদে, মিথন ভাইয়া আমায় নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, আমার কোনো ভাই নাই তো? আরে পাগলি মা আমার, ও ব্যবসার কাজে সিলেটে গেছে, আজকে আসবে। ও তাই বলো? আচ্ছা শোন, তুই বরং ব্রেকফাস্ট করে মিলা কি করছে দেখ। আমি মামনির কথা অনুযায়ী খেয়ে মিলা আপুর রুমে গেলাম, গিয়ে দেখি ম্যাডাম ফোনে কথা বলছে। আস্তে আস্তে ওর কাছে গেলাম, গিয়ে দেখি লিলয় ভাইয়ার সাথে কথা বলছে। আমি ওর কানের কাছে গিয়ে চিৎকার দিলাম, ও ভয় পেয়ে
চিৎকার দিতে নিলে আমি ওর মুখ চেপে ধরি আর বলি, এত জোরে কেউ চিৎকার করে? তুই কোনো দিন ও বড় হবি না। হুম জানি, বাদ দাও, বিয়ের আগে এত কথা কিসের হুম? মানে এমনি একটু। হুম বুঝি বুঝি। বেশি পাকা হয়ে গেছিস না কান ধরে। আপু ছাড় লাগছে। লাগুক। তারপর অনেকক্ষণ যাবৎ দুই বোন মিলে অনেক গল্প ও খুনসুটি চলল। হঠাৎ আম্মু রুমে এসে বলল, কি ব্যাপার, তোরা কি আজকে গল্প করেই সময় পার করে সময় কটিয়ে দিবি? ওরা বিকালে আসবে, ঘড়িতে দেখছি কয়টা বাজে। আমি আম্মুর কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ওএমজি 2টা বাজে, তার মানে আমরা 2 ঘন্টা ধরে শুধু গল্পই করেছি। আমি অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম, আপু ও দেখি চুপ করে আছে। আম্মু, আর তখনই আম্মু আমায় কিছু না বলতে দিয়ে বলল, অনেক গল্প হয়ে গেছে, আর কোনো কথা শুনতে চাই না আমি, তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো, আর যেন ডাকা না লাগে আমার। মিলা, ওকে ছোট মা তুমি যাও, আমরা আসতেছি। আমি বললাম হুম, আর ডাকতে হবে না তোমার। তারপরে আমরা যে যার রুমে এসে শাওয়ার নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। আম্মু আমাদের খাবার খেতে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক কাজ বাকি আছে। মিলা, আমরা সবাই একসাথে খায় নেয়, ছোট মা তুমি ও বসো না পাশে। আমি বললাম, হ্যাঁ আম্মু, এ কয়জনই তো আছি বাসায়, সবাই তো বাহিরে, তুমি মামনিকে ডাকো, আমরা সবাই একসাথে খাব। মামনি, আর ডাকতে হবে না, আমি এসে গেছি, আর তোমরা খেয়ে নাও, আমাদের জন্য ওয়েট করতে হবে না, আমাদের অনেক কাজ আছে। কি আর করার, আমরা খেয়ে নিলাম তাড়াতাড়ি, দেন রুমে গেলাম। যে বসতে না বসতেই মামুনি এলো হাতে 2টা প্যাকেট নিয়ে, এসে বলল, এই নাও, তোমরা এইসব পরে রেডি হয়ে থাকো। আমরা বললাম ঠিক আছে। আমরা 2টা প্যাকেট খুললাম, দেখলাম 2টা সুন্দর জামদানি শাড়ি। আপুর শাড়িটা লাল রঙের জামদানি আর আমার শাড়িটা সবুজ রঙের জামদানি, কিন্তু শাড়ি দুটাই খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপু বলল, তুই এই রুমে রেডি হয়ে নে, আমি ওই রুম থেকে শাড়ি পরে আসতেছি। আমি বললাম যাও। আমি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি, আমি তো শাড়ি পরতে বা সামলাতে কোনোটাই তো পারি না। এই ভেবে মনটা খারাপ হয়ে গেল, আর মনে পড়ে গেল সেই দিনের কথা, যা আমি আজও ভুলতে পারিনি। সেই দিনটাই ছিল আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি অনুষ্ঠানে একটা নাচে নাম দিছি। আমি দিতে চাইনি, ফ্রেন্ডরা জোর করে আমার নাম দিছে। কি আর করার, আমিও না করিনি। ওরা মন খারাপ করবে সেই ভেবে। কিন্তু সমস্যা একটাই, আর সেইটা হলো আমায় শাড়ি পরে নাচতে হবে। আমি বাধ্য হয়ে আম্মুর থেকে একটা শাড়ি পরে নিলাম। শাড়িটা ছিল গোলাপি রঙের। আমার লাইফে STONE শাড়ি পরে হয়ে গেলে আমি চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিলাম, চুলগুলো খোলা রাখলাম, চুলে গোলাপ দিলাম কয়েকটা, আর হাতে চুড়ি পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি তো নিজের উপর পুরাই ক্রাশ, খুব সুন্দর লাগছে আমায়, এমনিতে আমি দেখতেও সুন্দর, আমি না সবাই বলে। আমার টানা টানা চোখগুলো নাকি খুব মায়াবী, বিশেষ করে আমার চোখের নিচে কালো তিলটা নাকি খুব সুন্দর। আমার ফ্রেন্ডরা বলে কাউকে ঘায়েল করার জন্যে নাকি আমার চোখে দুটাই যথেষ্ট। আমি এইসব ভাবছি আর তারার জন্য ওয়েট করছি। তারা হলো আমার বেস্টু, ও আর আমি বেশিরভাগ সময় একসাথে থাকি। তারা ওর নানি বাড়ি থাকে, ওইখান থেকেই ও পড়াশোনা করে। তারার পরিবার থাকে সিলেটে। কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি তারা আসছে। ওকে সুন্দর লাগছে, ও শাড়ি পরছে, অরেঞ্জ রঙের সুন্দর একটা শাড়ি। ও আমায় দেখে হা করে আছে। ওর এমন অবস্থা দেখে আমি বললাম, এভাবে হা করে থাকলে মশা যাবে মুখে, দয়া করে মুখটা বন্ধ করেন ম্যাডাম। তারা, করছি, আগে বলেন এটা কি অরিদ্ধি জান্নাতে বাসা? মুখ বন্ধ করে। আমি, হুম, অবাক হয়ে। তারা, আচ্ছা ওকে একটু ডাক দেন, করুণ দৃষ্টিতে। আমি, হারামি, তুই আমায় চিনতে পারছিস না? তোর সামনে আমি দাঁড়ায় আছি, আর তুই কি না? ওর কান ধরে। তারা,
উহু লাগছে ছাড়, আমার কি দোষ বল, তোকে যা লাগছে না আজ স্কুলের সব ছেলেরা তোকে দেখে পাগল হয়ে যাবে। আমি, বলিস কি, তাহলে আগে থেকেই পাবনাতে কয়েকটা সিট বুকিং দিয়ে রাখি, কি বলিস? ফান করে তারা। আরে গাধি, আমি সেই পাগলের কথা বলছি না, তোকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে। আমি, হইছে আর পাম দিতে হবে না। তারা, কেন ফেটে যাওয়ার ভয় পাচ্ছিস? আমি, আমি বেলুন নাকি যে ফেটে যাব? তারা, বেলুন কেন হবি তুই তো? তার আগেই ও বলে উঠল। আমি, এবার দয়া করে থামবি, আমার মা, আমাদের এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তারা, হুম চল। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম, সব ফ্রেন্ডের সাথে দেখা করে কথা বললাম। স্টেজে বক্তব্য দিচ্ছেন প্রধান শিক্ষক ও বিশেষ অতিথি এবং আরও কয়েকজন শিক্ষক। হঠাৎ কারো একটা কণ্ঠে আমার কেমন জানি মনের ভিতরে অনুভূতি জাগছে, আমি বুঝতে পারব না কণ্ঠটা কোনো ছেলের হবে, বাট ওই কণ্ঠে আমি পাগল হয়ে যাচ্ছি। কেউ স্টেজে আমাদের স্কুলে লেখাপড়ার মান সম্পর্কে কথা বলছে, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কণ্ঠটা তার হবে। আমি নাচের জন্য রেডি হচ্ছি অন্য রুমে, তাই বাহিরে কি হচ্ছে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। আমার নাম ডাকা হলো, তখনই আমি গিয়ে নাচ করলাম। নাচ শেষ, সবাই হাততালি দিল ও প্রশংসা করল। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আমার শুধু মনে হচ্ছে ওই কণ্ঠটা কার, আমার সেই লোককে খুঁজতেই হবে, এইসব ভাবছি আর আনমনে হাঁটছি। সামনে একটা খাদ ছিল, আমি না দেখে পা দিতে নিচলাম, আর তখনই কেউ একজন পিছন থেকে আমার হাত টেনে ধরছে। আমি পিছনে ফিরে দেখি সে আর কেউ না, রাকিব ভাইয়া। রাকিব হলো আমাদের সিনিয়র ভাইয়া, অনার্স প্রথম বর্ষের ছাত্র ও। রাকিব, দেখে চলতে পারো না, এক্ষুনি তো পড়ে যেতে, না ধরলেই। কি এমন ভাবছ যে তোমার সামনে খাদ আছে সেইটা দেখতে পারছ না? আমি, সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। রাকিব, হুম, দেখে শুনে চলবা। আর শোন, আজকে তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আমি ধন্যবাদ দিয়ে হ্যাঁ বলতেই তারা এলো। কিছু সময় রাকিব ভাইয়ার সাথে কথা বলেই আমার হাত টেনে নিয়ে গেল। আমি বললাম, নিয়ে যাচ্ছিস? তারা, আরে দোস্ত, আমার ক্রাশকে দেখাতে। উফ, ছেলেটা কি হ্যান্ডসাম রে, পুরি হিরো। আমি, ও আচ্ছা, আমাদের তারার মন যে কেড়ে নিল তাকে তো একবার দেখতেই হবে। বাটকে সে এই প্রতিষ্ঠানের ইনা বাহিরের? তারা, বাহিরের। আরে বিশেষ অতিথি হিসেবে যার আসার কথা ছিল তিনি আসতে পারেননি বিশেষ কাজে, সেই জন্য তার ছেলে আসছে। আমি, আর সেই ছেলের উপর আমার বেস্টু ক্রাশ, ওর কথা থামিয়ে। তারা, হুম, লজ্জা পেয়ে। আমি, ওকে কোথায় তোর হিরো? তারা, শরীরে, গেটের দিকে তাকিয়ে। আমি, কেন? তারা, একটু আগে যে গাড়ি গেলে সেইটাতে ও চলে গেছে, মন মরা হয়ে। আমি, নো প্রবলেম, কপালে থাকলে দেখা হবে, এখন চল, যেতে হবে আমাদের। তারা, হুম। দেন আমরা বাসায় এসে রাতে খেয়ে শুলাম, আর ওই আচেনা কণ্ঠটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুলে গিয়ে শুনলাম রাকিব ভাইয়া নাকি ক্লিনিকে অ্যাডমিট হয়েছে। আমি শোনার পরে দেখতে গেলাম ক্লিনিকে, ছেলেটা খুব ভালো আর ভদ্র। ওর বেডে গিয়ে দেখি ওর হাতে পায়ে ব্যান্ডেজ করা। মনে হচ্ছে কেউ ওকে মেরেছে। ওকে আমি বললাম, কি হয়েছিল তোমার, কালা তো ভালো ছিলা, হঠাৎ হাত পা ভেঙে গেল কি করে? আমার প্রশ্নে ও যা বলল তা শোনার পরে আমার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ল। তাহলে চলুন শুনে আসা যাক রাকিব কি বলেছিল। আমি রাকিব ভাইয়াকে অনেকবার বলছি, কি হয়েছে তোমার, এই অবস্থা কি করে হলো, কে করছে, আমায় বলো ভাইয়া। ও কিছুতে বলতে রাজি হলো না। ওর মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। এতে আমার ব্যাপারটা রহস্যময় মনে হলো, সেই জন্য আমি ওকে আরও বেশি জোর দিলাম কথাটা জানার জন্য। অনেকক্ষণ পরে ও বলে উঠল, রাকিব, অরিদ্ধ, আমি অনুষ্ঠান বাসায় আসার জন্য রওনা দিলাম, বাট রাত লাগার জন্য আমি গাড়ি পেলাম না। হঠাৎ করে কই থেকে চারজন মুখোশ পরা লোক এসে আমার মুখে রুমাল চেপে ধরে, আর আমার কিছু মনে নেই। যখন সেন্স ফিরল তখন দেখলাম আমি একটা অন্ধকার ঘরে আছি আর আমার হাত পা বাঁধা। খুব ভয় করছিল আমার। তারপরে কে জেন এলো, অন্ধকার থাকায় আমি তাকে দেখতে পেলাম না।
সে আমায় এসে মারতে লাগলো। আমি চিৎকার দিতে লাগলাম, কিন্তু লোকটি আমাকে মারতেই থাকে। এক পর্যায়ে আমি সেন্সলেস হলাম। বাট সেন্সলেস আগে একটা কথা কানে আসলো। লোকটি বলল, ওকে যে হাত দিয়ে ধরবি আমি তো সেই হাত ভেঙে দিব, যে পা দিয়ে ওর কাছে যাবি আমি তোর সে পা কেটে ফেলব, আর যেন ওর সামনে না দেখি তোকে। আমি রাকিব ভাইয়ার কথা শুনে মনে হলো কোনো মেয়ের জন্য ওকে কেউ মারছে, কিন্তু ও তো কোনো মেয়ের সাথে তেমন কথা বলে না। তাহলে মনে মনে এইসব ভাবছি। রাকিব ভাইয়াকে বললাম, মেয়েটিকে তুমি জানো? তোমায় বলছে ও কোনো মেয়ের কথা বলছে। রাকিব ভাইয়া আমার দিকে আঙ্গুল দিয়ে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু হঠাৎ কি যেন দেখে ও খুব ভয় পেয়ে চোখ বড় বড় করল, আর সাথে সাথেই ওর বড় বড় করে নিঃশ্বাস নিতে শুরু করল। আমি খুব ভয় পেলাম। ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার দেখে বলল ও কোনো কারণে নার্ভাস হয়ে আছে, যার জন্য ও বারবার সেন্সলেস হচ্ছে। আপনি বরং ওনাকে আর বিরক্ত করেন না, যা জানার কাল এসে জেনে নেবেন। আমি ডাক্তারের কথা মতো চলে আসলাম। পরের দিন হসপিটালে গিয়ে জানতে পারি ওকে রিলিজ করা হয়েছে। তারপরে থেকে ওর কোনো খোঁজ খবর পাইনি। আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি রাকিব ভাইয়ারা এখানে আর থাকে না, ও ভার্সিটি থেকে টিসি নিয়ে গেছে, আর ওর পরিবার কোথায় গেছে কেউ জানে না। এই ঘটনার পরে থাকে আমার চলার পথে মাঝে মাঝেই মনে হতো কেউ মনে হয় আমায় ফলো করছে। এই ঘটনাটা আমার কাছে রহস্য লাগে, যা এই 3 বছরেও ভুলতে পারিনি। কারো ডাকে অতীত থেকে বর্তমানে ফিরলাম। মিলা, কিরে কখন থেকে ডাকছি কথা বলছিস না কেন? কোনো ভাবনার রাজ্যে হারিয়ে গেছিস? আমি ককক ই কোথাও না তো। মিলা, তা তো দেখতেই পাচ্ছি। আমি আরে আপু, তোকে খুব সুন্দর লাগছে এই শাড়িতে, কথা ঘুরিয়ে নিয়ে। মিলা, কথা ঘুরাচ্ছিস? তুই ভালো করেই জানিস, আর যাকে মিথ্যা বলিস না কেন আমায় বলতে পারবি না? আমি আরে আপু, আমার কিছু হয়নি। মিলা, কিছু না হলেই ভালো। আমি আপু চলে যেতে চাইছিল। আমি হাত ধরে বললাম, আপু তুই কি হারামি, তোর কপালে বর জুটবে না, যা যা। মিলা, ওই আমি কি করছি, আর তুই আমায় কি দোয়া দিলই? আমি কেন, কি বলছি শুনতে পড়িস নি তুই কনে কি কালা? মিলা, এ তবে রে, যেই ওর পিছনে দৌড় দিব আর মনে হলো আমি না খুব সুন্দর করে আমার বাবুর বাবার জন্য শাড়ি পরছি। যা আজ তোকে ছেড়ে দিলাম। আমি ওই আপু, আসলেই তুই একটা হারামি পেতনি, একা শাড়ি পরে সাজুগুজু করে ঢেং ঢেং করে ঘুরছিস। তোর যে কিউট ছোট বোন আছে তার কথা মনে নেই? যা কথা কমু না তো সাথে আজই বাসায় যামো, ন্যাকা কান্না কেঁদে। মিলা, হইছে আর ঢং করতে হবে না। আজ বিয়ে দিল, কালই নানি হয়ে যাবি, তাই আবার নিজেকে ছোট বলে দাবি করে। হা হা হা, এখন পর্যন্ত শাড়ি পরতে পারে না। শাড়ি দে, আর ধরে রাখতে হবে না, আমি পরে দিচ্ছি। আমি আপি, তুই আমায় এইভাবে বকা দিলুই? অ্যাও অ্যাও অ্যাও, যা দোয়া দিলাম তোর স্বামী বিধবা হবে, তাও আবার বিয়ের আগেই। মিলা, তোর বদ দোয়া আমার লাগবে না, ছেলেরা কখনো বিধবা হয় না। আমি হয় না তো কি হইছে, তোর জামাই এর থেকে শুরু হবে। মিলা, চুপ কর, আমার মা ভালোভাবে সাজাতে দে। আমি আগে শুনতাম দেখতে এলে মেয়েকে নাকি বনেরা সাজায়, আর আমার ক্ষেত্রে দেখ দেখতে আসবে আমায়। কই, তুই আমায় সাজিয়ে দিবি? তা না করে আমি তোকে সাজিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমায় না তোকে দেখতে আসবে। আমি পুপ। তারপরে আপু আমায় রেডি করে আয়নার সামনে দাঁড় করালো আর বলল, এই তোকে তো আজকে খুব সুন্দর লাগছে, আবার দেখিস আমার সাথে একই আসরে তোর ও বিয়ে না হয়ে যায় আবার। সত্যি তো আজ আমায় খুব সুন্দর লাগছে না বাবা, থাক আর নজর দিব না, আমার হবু স্বামীর আবার বদহজম হবে, কারণ আমি তো তারই। আম্মু, কি রে হলো তোদের? ওরা আর 10 মিনিটের মধ্যে এসে যাবে ফোন করেছিল। ওদের দিকে না তাকিয়ে কথাগুলো বললাম। যখন তাকালাম তখন দেখি আমার সামনে 2টা পরী দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, আমার 2 মেয়েকে সবার বদ নজর থেকে আল্লাহ রক্ষা করুক। এই সব বলতে বলতে নিচে থেকে ডাক আসলো, ওরা এসেছে। এই তোরা এইখানে থাক, ডাকলেই নিচে আসবি, তার আগে এক পাও এই রুম থেকে নড়বি না। আমি আর মিলা, ঠিক আছে। আম্মু চলে গেল। আমি আপু তুই থাক, আমি বাহিরে থেকে দেখে আসি কে কে এসেছে।
মিলা, এই তুই শুনতে পারিসনি ছোটা মা কি বলে গেল? তুই থাক তোর ছোট মার ভদ্র মেয়ে হয়ে আমি পরমু না, আমি গেলাম। মিলা, এ কোনো দুষ্টুমি করবি না আর যাস না তুই, যাহ বলতে বলতেই চলে গেলে না, এই মেয়ে নিয়ে আর পারি না, আল্লাহ ভালো জানে কার কপাল যে পূর্বে একে বিয়ে করে। এইদিকে অরিদ্ধি যাচ্ছিল চুপি চুপি, হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে তাল না সামলাতে না পড়ে যায় ফ্লোরে। আউচ! কে রে? থাম্বা! চামচিকা, সাদা গরিলা, করলা, লাল হনুমান, নীল সাপ, কালা জিরাফ দেখে চলতে পড়ে না দিলেও তো আমার সবকিছু নষ্ট করে। কথাগুলো ফ্লোরে পড়া অবস্থায় উপরে না দেখেই এক নিঃশ্বাসে বলল অরিদ্ধি। আপনারা কি মনে করছেন অরিদধ্যি আয়নের সাথে ধাক্কা খেল? না, ও আয়নের সাথে ধাক্কা খায়নি, চলেন দেখে নেই কার সাথে ধাক্কা খেল ও। অরিদ্ধি, উঠে পড়ছি না কেন? হঠাৎ আমার সামনে দেখি একটা হাত আমার দিকে দিয়ে রাখছে। আমি উপরে তাকাতেই দেখলাম একটা অচেনা ছেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমার খুব রাগ লাগছে, এমনিতে ওই ছেলেটা আমায় ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল ও তার উপর আবার চেয়ে আছে আমার দিকে। থাকাচ্ছি তোমায় আমার দিকে চেয়ে, এত গালি দিয়ে ওর শিক্ষা হয়নি। মনে মনে বলল, এই যে মেয়ে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কোনো দিন কি মেয়ে মানুষ দেখনি নাকি? আপনার দেখা শেষ হলে বলেন আমি উঠব। কাকে বলছি কোনো কথা শুনেই না তো? ও হ্যালো! চেঁচিয়ে। অচেনা! কি হলো, এইভাবে চেঁচাচ্ছেন কেন আর আমাকে বলছেন? অরিদ্ধি, এখানে আপনি ছাড়া কি আর কেউ আছে? আর চেঁচাবো না কেন, আপনি তো কনে শুনতে পারেন না? প্রথমে যখন আমায় ধাক্কা দিলেন তখন মনে করছিলাম আপনি অন্ধ, এখন দেখছি আপনি শুধু অন্ধ না, তার সাথে কনে ও কম শুনেন। রেগে গিয়ে এক নিঃশ্বাসে কথাটা বলল। আছে না? আর ও কিছু বলেন? আপনার কথা শুনতে ইচ্ছা করছে। অপলকে চেয়ে। অরিদ্ধি, ওই অন্ধ, কানা, পচা করলা, পচা আলু, ভের্স, চামচিকা, লাল বানর, কালো গন্ডার, বনো মহিষ, নীল ছাগল, কি বললি তুই? আমার কথা শুনতে ভালো লাগে, শোনার ইচ্ছা জেগেছে, শুন তাহলে। আর ও শুনবি নাকি? প্রথমে তো আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলই, আর এখন এই তুই এখানে থেকে যা, আমি উঠব। অচেনা আপনার মতো সুন্দরীর মুখ থেকে সবকিছু শুনতে রাজি আছি ম্যাডাম, কিন্তু আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তার জন্য সরি। আর আপনি উঠেন এখান থেকে, হাত বাড়িয়ে দিয়ে। অরিদ্ধি, আপনার সরি আপনার কাছে রাখেন, আমি একাই উঠতে পারব। বলেই উঠতে নিলাম, কিন্তু পারছি না। শাড়ি পরছি, তার উপরে আবার ফ্লোরে পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছি। ওই অন্ধটাকে আমি দেখে নিব, মনে মনে বললাম। মিথন, এই দিকে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ অরুর কথা শুনতে পড়ি। আরু আর তামিম দুইজনে ঝগড়া করছে, আর অরু ফ্লোরে পড়ে আছে। এই অরু, তুই চিল্লাচিল্লি করছিস কেন আর পড়লি কি ভাবে? ওর কাছে গিয়ে ওকে টেনে তুলে। অরিদ্ধি, ওই পচা আলুটা আমায় ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফলে দিছে, দেখ না ভাইয়া, কাদো কাদো হয়ে। তামিম, আমি ওকে মোটেও ইচ্ছা করে ফেলে দেয়নি। মিথন, ও এইবার বুঝলাম অরু, তাই তাহলে এর কথা বলছিস। এই পচা আলুটা আমার বেস্ট ফ্রেন্ড তামিম ইসলাম। হাসতে হাসতে। তামিম, দোস্ত তুইও? করুণ দৃষ্টিতে। অরিদ্ধি ও ওদের দুই বন্ধুর কথা শুনে হেসে দিল। মিথন, আচ্ছা চল তোরা দেখি মিলা কি করছে। তামিম ও অরিদ্ধ, হুম। এইদিকে নিলয় তার পরিবার নিয়ে মিলাদের বাড়িতে এসেছে। মিলার মা বাবা, অরিদ্ধির মা বাবা উনাদের আপ্যায়ন করছে। অরিদ্ধি মিলাকে নিয়ে এসে সোফায় বসাল। নিলয়ের মা মিলাকে রিং পরিয়ে দিল, আমার লক্ষ্মী বৌমা। মিলা লজ্জা পেয়ে একটু তাকাতেই নিলয় চোখ টিপ মারল। মিলা চোখ সরিয়ে নিল। দুই পরিবারের বড়রা কথা বলছে বিয়ের তারিখ কবে করলে ভালো হবে সেটা নিয়ে। এদিকে অরিদ্ধি সামনে তাকাতেই শকট, সামনে তাকিয়ে দেখে আয়ন সোফায় বসে আছে তার সামনে। আয়ন আজকে হোয়াইট শার্ট, ব্ল্যাক গাবাডিং আর ব্ল্যাক শু পরছে, সব মিলে আয়নকে আজ খুব সুন্দর লাগছে, এমনিতে ও দেখতেও খুব সুন্দর। অরিদ্ধি তো দেখে আবার ক্রাশ খেল আয়নের উপর।
অরিদ্ধি আয়নের দিকে তাকাতে আয়ন একটা মুচকি হাসি দিল, যা দেখে অরিদ্ধ অবাক। এই হাসিটার মানে সে খুঁজে পেলে না যে ছেলেকে ভালোভাবে কথা বলতে দেখেনি সে কি না হাসছে, তাও আবার আমাকে দেখে। মিলার আব্বু মাশরাফ সাহেব বললেন, বাবা নিলয়, আয়ন, অরু, মিলা, তামিম, নিশি, নিলয়ের বোন, তোমরা বাড়িটা ঘুরে দেখ আর মিথন তুমি ওদের নিয়ে যাও, তোমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে নাও, এখানে সবাই আমাদের নিজেদের মানুষ আর তোমরা সবাই আমাদের সন্তান। সবাই পুরো বাড়ি ঘুরিয়ে দেখল, সব শেষে সাদে গেল। নিলয় আর মিলা একপাশে ওদের ভালোবাসার কথা বলছে, আয়ন ফোনে কথা বলতে ব্যস্ত, তামিম আর মিথন কথা বলছে অন্য পাশে, আর এদিকে অরিদ্ধি আকাশের দিকে তাকিয়ে ভাবছে আয়ন লোকটা কি অদ্ভুত, একটুও কথা বলে না, ও নাকি জিজুর বেস্ট ফ্রেন্ড, তাহলে ও জিজুর সাথেও ঠিকভাবে কথা বলে না কেন, আর আজ আমার দিকে তাকিয়ে হাসলে কেন। এই সব ভাবতে ভাবতে কেউ তার কাঁধে হাত রাখে, পিছনে ফিরে দেখে নিশি। নিশি, হাই। আমি নিশি। অরিদ্ধি, হ্যালো। আমি অরিদ্ধি। কেমন আছো? ভালো, আপনি? আমিও। তুমি তো ভাবির বোন, তাহলে আমারও সোনু আপনি, আমরা আজ থেকে ফ্রেন্ড কেমন? অরিদ্ধ, ওকে আপু, হেসে। নিশি, আবার আপু বলছো? আমরা না ফ্রেন্ড, আর আমি তোমার 1 বছরের সিনিয়র, সো আপু ডাকবে না। ওকে নিশি। দুইজনই হেসে দিল, অনেক কথা বলল। তামিম শুধু বারবার অরিদ্ধকেই দেখছে, ব্যাপারটা মিথন লক্ষ্য করল আর বলল, কি ব্যাপার, তুই অরিদ্ধিকে ওইভাবে দেখছিস কেন বারবার? তামিম, মেয়েটা খুব সুন্দর, সবুজ শাড়িতে ওকে অসাধারণ লাগছে, কথাটা আনমনে বলে দিল। মিথন, ওর দিকে তাকিয়ে লাভ নেয়, ও তোর 13টা বাজিয়ে দিবে, আর আসল কথা ও ছোট মা, ছোট বাবার একমাত্র মেয়ে, ওরা রাজি হবে না। তামিম, সেইটা দেখা যাবে, আমি দেখতে খারাপ না, ভার্সিটির সব মেয়ের ক্রাশ ছিলাম, আমার টাকাও আছে ওকে রাজরানী করে রাখার মতো, আর ওর বাবাকে তো আমার বাবা রাজি করাবে, কারণ অরিদ্ধর বাবা আর তামিমের বাবা ভালো বন্ধু, তুমি যে আমার রাগিনী আর কারো না, প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি, মনে মনে বলল কথাটা। এদিকে মিলার বাবা, নিলয়ের বাবা, অরিদ্ধির বাবা, বাড়ির বড়দের মতামতে মিলা আর নিলয়ে বিয়ে 4 মাস পরে হবে, করণ নিলয়ের কালকেই বিদেশে যেতে হবে কাজের জন্য, 2 মাস পরে ফিরবে, আর ততদিনে নিশি আর মিলার পরীক্ষা শুরু হবে, সব মিলিয়ে তারিখ ঠিক হল। ফুলি সাদে গিয়ে সবাইকে ডিনারের জন্য ডাক দিল। সবাই নিচে এসে একসাথে ডিনার সেরে নিলয়েরা বিদায় নিয়ে চলে গেল। অরিদ্ধি রুমে এসে দেখে মিলা মুখ ভার করে বসে আছে, কারণটা বুঝতে দেরি হল না, ও নিলয়ের জন্য ওমন করছে, নিলয় যে আজকে বিদেশে যাবে। অরিদ্ধি কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো, ক্লান্ত থাকার জন্য সে বিছানায় গা এলিয়ে দিল। মেসেজ আসলো ওর ফোনে, ওপেন করল, অচেনা নাম্বার থেকে মেসেজটা এসেছে। মেসেজটি দেখে ও পুরাই শকড, মেসেজে লেখা ছিল। অরিদ্ধি মেসেজটা দেখে পুরাই শকড। লিখা ছিল, তোতা পাখি, আজ তোমাকে সবুজ পরি লাগছিল, তুমি আমার কল্পনার থেকেও অনেক সুন্দর, তুমি আর সাজবা না, এভাবে সাজতেন দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারব না, তুমি যে আমার তোতা পাখি। অরিদ্ধি মেসেজটা দেখে ভাবছে মনে হয় ভুল করে এসেছে মেসেজটা, তখনই আর একটা মেসেজ এলো, লেখা ছিল, কি ভাবছ ভুল করে মেসেজ এসেছে? না, ভুলে মেসেজ আসেনি, মেসেজটা আমি তোমাকেই দিছি তোতা পাখি। অরিদ্ধি, কি হচ্ছে এই সব কিছু বুঝতে পারছি না, কে এই লোক আর আমাকে এই রকম মেসেজ দিল কেন? আমি তো তেমন কাউকে চিনি না, আর এই নাম্বারটাও তো আননোন, আর এই লোকটা আমায় বারবার তোতা পাখি বলছে কেন? কে হতে পারে লোকটি? না, মাথা আর কাজ করছে না, দেখি ফোন দেই। ফোন দিতে যাব তখন দেখি আর একটা মেসেজ এলো। কি ভাবছ তুমি? আমায় ফোন দিবা? ফোন দিয়ে লাভ হবে না, আমি যতক্ষণ না চাইব ততক্ষণ তুমি আমায় দেখতেও পারবে না আর আমার ভয়েসও শুনতে পারবে না। আমি জানি তুমি ভাবছ আমি কে হতে পারি, আমি বলবো কি এইসব না ভেবে ঘুম দাও। শুভ রাত্রি তোতা পাখি। না, এই মেসেজগুলা দেখে মাথা ঠিক রাখতে পারছি না,
কি ফাইজলামি শুরু করে দিছে সামনে পাই আগে তোকে আমি সিদ্ধ করে আলুর পরোটা বানাবো, তা না করতে পারলে আমার নাম তোতা পাখি না। আরে আমিও না, আমার নাম তোতা পাখি হতে যাবে কেন? আমি তো অরিদ্ধি। ওই হারামিটাকে আমি দেখে নিব, ওর জন্য আমি আজকে আমার নিজের নামটাও ভুলে গেছি, নিজের মাথায় হালকা মেরে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমাদের বাসায় তো আজকে অচেনা কেউ আসেনি, আর ছেলে বলতে ওই গোমরা মুখ, আয়ন, আর পচা আলু। তামিম গোমরা মুখ তো আমায় ভালো করে দেখেও নি, আর পচা আলু তার সাথে আমি যা ঝগড়া করেছি তিতে ও আমায় এই সব বলতে পড়বে না? তাহলে উফ, মাথাটা কাজ করছে না, মাথায় হাত দিয়ে। মিলা, এই ওরু কি হলো? তখন থেকে দেখছি ফোন নিয়ে কি যেন বিড়বিড় করছিস, মাথায় হাত দিয়ে কি চিন্তা করিস? তোকে চিন্তিত দেখাচ্ছে। ওর কাছে গিয়ে কিছু না আপু, এমনি একটু মাথাটা ধরছে। সত্যিটা বললাম না, ও এমনিতে মন খারাপ করে আছে জিজু যাবে বলে। মিলা, ও তাহলে ঔষধ খেয়ে নে, আমি আসছি, ঔষধ নিয়ে ওয়েট কর। এই আপু আমি ঠিক আছি, ঔষধ খেতে হবে না, ঘুমালে ঠিক হবে, বিছানায় শুয়ে। মিলা, ওকে, গুড নাইট। হুম, নাইট। সকলে মিথন ভাইয়ার ডাকে ঘুম ভাঙল। মিথন, কিরে ওরু, আর কত ঘুমাবি? কয়টা বজে খেয়াল আছে? উফ ভাইয়া, চিৎকার করছো কেন এই সকাল বেলায়? চোখ ডলতে ডলতে। মিথন, এখন সকাল বেলা না, ওরু 1টা বজে। ওএমজি, তুমি আমায় ডেকে দিও নি কেন? এত বাজে আমি বুঝতেই পারিনি। উঠে ওয়াশরুমে গেলাম, ভাইকে আর কোনো কথা না বলতে দিয়ে। মিথন, পাগলি একটা, আমি গেলাম, তাড়াতাড়ি আসিস, নিচে সবাই অপেক্ষা করছে তোর জন্য। হাসতে হাসতে ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবাই একসাথে লাঞ্চ করলাম। ওই পচা আলুকে দেখতে পেলাম না, ও নাকি কালকেই চলে গেছে ঢাকায়। আব্বু আম্মু বলল আমার বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বিয়ের অনেক দেরি আছে সেই জন্য, তাছাড়া আব্বুর বিজনেসের জন্য থাকা যাবে না। আম্মু বলল সবকিছু গুছিয়ে নিতে। আমি সবকিছু গুছিয়ে নিয়ে ফোনের দিকে নজর গেল, ফোন হাতে নিয়ে দেখি সকালে ওই নাম্বার থেকে মেসেজ এসেছিল। গুড মর্নিং তোতা পাখি, আমি জানি তুমি মেসেজটা এখন দেখবে না, কারণ তুমি এখন ঘুমিয়ে আছো, তোমার তো আবার 12টার আগে সকাল হয় না। এই কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল, তার মধ্যে আম্মু সবকিছু নিয়ে যেতে বলল। তারপরে আমি আমার ব্যাগ নিয়ে নিচে গেলাম, মিলা আপুকে জড়িয়ে ধরে ওর সাথে কথা বলে বাড়ির সবার কাছে থেকে বিদায় নিয়ে গেটের কাছে আসতেই দেখি আপু আর দিদিমনি আমাদের পিছন পিছন আসছে, আর ওদের চোখে পানি। আমি ওদেরকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে দেখি সবাই এসে গেছে। আমি আর কিছু বললাম না, আব্বু আর আম্মু কথা বলছে মাম্মি, বাবা, ভাই, আপু, দিদিভাই এর সাথে। আমি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসতে যাব, ঠিক তখনই দেখি পচা আলু সামনে। আমি দেখেও না দেখার ভান করে গাড়িতে যেয়ে বসলাম। আম্মু আর আব্বু দেখি পচা আলুটার সাথে হেসে হেসে কথা বলছে, ওই ও তাই করছে। তারপরে আব্বু ও আম্মু এলো, ড্রাইভার গাড়ি স্টার্টের দিল। অবশেষে 6 ঘন্টা পরে আমরা ঢাকায় আসলাম। সেই চেনা শহর, ব্যস্ততম শহরের এসে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়লাম। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, এর মধ্যে এমন কোনো দিন যায়নি যে ওই আননোন নাম্বার থেকে কল বা মেসেজ আসেনি। কল দিত, রিসিভ করলে কথা বলতো না। প্রথম প্রথম রাগে গেলেও এখন অভ্যাস হয়ে গেছে এই সব। আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তাই খুব সকাল উঠে ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে বসে আছি সকালের মিষ্টি বাতাসটা উপভোগ করতে। অনেক টেনশনে হচ্ছে, এভাবে দাঁড়িয়ে আছি কখন যে 8টা বাজে বুঝতে পারিনি। আম্মু রুমে এসে খাইয়ে দিয়ে গেল আমায়, বলল টেনশন না করতে। পরীক্ষা খুব ভালো দিছি, বাট একটু তো টেনশন সাবার হবেই, যতই ভালো পরীক্ষা দেখ না কেন আমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। তারা আর আশা ফোন করে আমায় কলেজে যেতে বলল, যদিও নেট থেকে রেজাল্ট নেওয়া যায় ঘরে বসেও, কিন্তু কলেজে গিয়ে সবার রেজাল্ট একসাথে পেয়ে খুশিতে আমরা যে মজা করি তা ঘরে বসে পাব না। তাই আমি আর দেরি না করে কলেজে গেলাম। রেজাল্টও পেলাম আমি, তারা ও আশা আমরা 3জনই। জিপিএ 5 পাইছি, আমাদের সে কি আনন্দ লাগছে বোঝাতে পারব না। বাসায় খবর দিলাম,
এর মধ্যে মিথন ভাইয়া ও ফোন করে বলল আমি জেন আমার ফ্রেন্ডদের নিয়ে বিকালে ওর দেওয়া ঠিকানায় যাই। বিকালে আমি পিঙ্ক কালারের সুন্দর একটা ড্রেস পরে একটু হালকা লিপস্টিক চোখে কাজল দিলাম। আমি রেডি হয়ে নিচে নামতে দেখি তারা এসেছে কিন্তু আশা আসেনি, তাই একটু মন খারাপ হচ্ছে। আমি ওকে বললাম, কিরে আশা এলো না কেন? আমি সঠিক জানি না, ও না কোথাও যাব তাই তো বলছে আমায়। ওকে, আমার একটা রেস্টুরেন্টের ভিতরে গেলাম, যেয়ে দেখি ভাইয়া, আপু, পচা আলু বসে আছে। আমি আর তারা যেয়ে বসলাম ওদের পাশে, কথা বলছি সবার সাথে, আর দেখছি পচা আলু আমার দিকে চেয়ে আছে। আমি রাগী লুক নিতেই ও তারার দিকে তাকল, তারা ও ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা বলল, ভাইয়া তুমি এখানে এসেছো আমায় বলনি? সারপ্রাইজ হেসে আমি বললাম, এই তারা তুই এই পচা আলুটাকে ভাইয়া ডাকছিস কেন? আমার কথা শুনে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বললাম, কি হইছে তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তামিম, এই তুমি পচা আলু কাকে বললা? আমি বললাম, কাকে আবার আপনাকে, বলে জিহ্বায় কামড় দিলাম। ও এতক্ষণে বুঝতে পারলাম যে কোনো সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হেসে উঠল, আর আমি অসহায়ভাবে পচা আলুটার দিকে চেয়ে আছি। বাট ও হাসছে কি হলো? ওর তো রাগার কথা, বাট হাসছে কেন? পচা আলুর আবার মাথার সমস্যা নেই তো? মনে মনে বলছি। তারা, ওরও আমি তোকে আমার ভাইয়ের কথা বলছিলাম না? এই পচা আলুটাই হলো আমার ভাই, আর ভাই এ। তামিম, আমি ওকে চিনি। তারার কথা আটকিয়ে মিলা আর মিথন পরিচয় পর্ব শেষ। এখন কথায় আসা যাক। আজকে তামিম আমরা খাবো, শপিংয়ে যাব, ঘুরবো, যা খরচ হবে সব তামিম দিবে। সো এখন কোনো কথা না, আমরা গল্প করছি আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে একজোড়া চোখ আমায় দেখছে। আমি ভাবলাম মনের ভুলে, তাই আমি বাদ দিলাম। তারা হাত লেগে আমার ড্রেসে পানি পড়ে। আমি ওয়াশরুমের দিকে গেলাম, কিছুদূর যেয়ে দেখি তারার হাত লেগে আমার ড্রেসে পানি পড়ে। তাই আমি ওয়াশরুমের দিকে গেলাম, কিছুদূর যেয়ে দেখি গোমরা মুখটা একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু গোমরা মুখকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। মনে হচ্ছে ও আমায় দেখতে পারেনি। ও মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। উফ, গোমরা মুখর হাসিটা খুব সুন্দর। আমি আবার ও ক্রাশ খাইলাম, কিন্তু কিছুই করার নেই। ওই মেয়েটা মনে হয় গোমরা মুখর গাফ হবে। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমার একটা জিনিস ভাবতেই অবাক লাগছে, যে ছেলে দিনে মনে হয় কাজের কথা বাদ দিয়ে 3 থেকে 4টা কথাও বলে না, তার আবার গাফ ও আছে। ধ্যাতো, আমি এইসব ভাবছি কেন? ওর যা থেকে থাক, আমার কি, আমি আমার কাজে যাই। মনে মনে ওয়াশরুম থেকে বের হয়ে কিছুদূর আসার পরে আমার কেমন যেন লাগছে, মাথা ঘুরছে। আমি পড়ে যেতে নিলাম, ঠিক তখনই কেউ একজন আমাকে ধরে রাখে। তামিম, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ও আসছে না, তাই আমি দেখতে গেলাম কোনো বিপদে পড়ল নাকি। দেখলা রাগিনীটা এই দিকে আসছে, কিন্তু ও মাথা ধরে এমন করছে কেন? তারপরে ও পড়তে নিলে আমি ওকে ধরি। অরিদ্ধি, তুমি ঠিক আছো? ওকে ঝাঁকিয়ে অরিদ্ধি, পচা আলুটা আমায় ধরে রেখেছে। আমি আসতে বললাম, হুম আমি ঠিক আছি, আমায় ছেড়ে দেন, আমি যেতে পারব। ততক্ষণে মিথন, মিলা ও তারা এসে পড়ে। মিলা আর তারা দুজন মিলে অরিদ্ধিকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে অরিদ্ধি বলে, আমার তেমন কিছু হয়নি, আমি বাড়ি যাব, এমনি একটু টেনশনে ছিলাম তাই এমন হয়েছে, প্লিজ আমি বাসায় যাব। বলেই অরিদ্ধি পাশে ফিরে দেখে আয়ন ওর দিকে রাগী লুক নিয়ে চেয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে। অরিদ্ধি ব্যাপারটা বোঝার আগেই সবাই মিলে অরিদ্ধিকে ওখানে থেকে নিয়ে যায়। আর এদিকে আয়ন রাগে ওর হাতে থাকা কাচের গ্লাসটি চেপে ধরে ভেঙে ফেলে, ওখান থেকে হন হন করে বেরিয়ে যায়। ওর হাত থেকে যে রক্ত পড়ছে, ওর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে অরিদ্ধিকে বাড়ি পৌঁছে দিয়ে তামিম আর তারা চলে যায়। অরিদ্ধিকে ওর মা খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলে ও মায়ের কথা অনুযায়ী শুয়ে পড়ে। বেড সাইড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা অফ হয়ে আছে, আর তখনই অচেনা লোকটার কথা মনে হয় ওর। না জানি কতবার ফোন আর মেসেজ দিচ্ছে লোকটি। ভাবতেই খারাপ লাগে, কারণ ওই মেসেজগুলো অরিদ্ধির অভ্যাস হয়ে গেছে।
তাই সে দ্রুত ফোনে চার্জ দিয়ে অন করল, দেখে অনেক মেসেজ আসছে সেই আননোন নাম্বার থেকে। শেষের মেসেজটা ছিল এই রকম: তোতা পাখি, আমি তোমায় কতবার বলছি তুমি নিজের খেয়াল রাখো, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো না। ওই ছেলের সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার? আমি যদি আরেকবার দেখি তুমি নিজের খেয়াল রাখো নি আর কোনো ছেলের সাথে তুমি কথা বলেছ, তাহলে আমি তোমায় তুলে আমার কাছে নিয়ে আসব। তুমি যে আমার তোতা পাখি, তুমি বুঝো না আমি তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না। তুমি এখনো ঘুমাও তোতা পাখি, তোমার রেস্টের প্রয়োজন। অরিদ্ধি ভাবছে এইটা কি হলো, ও কিভাবে জানল? ও কি তাহলে আমায় ফলো করে? আর আজ আয়ন ওই গোমরা মুখটা ও রকম করে চেয়েছিল কেন আমার দিকে? আয়ন আর আমায় যে মেসেজ করে, এ দুজন লোকের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, আর ভাবতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। অরিদ্ধি ঘুমিয়ে পড়ল। এইভাবে বেশ কিছু দিন গেল। যে যার মতো ব্যস্ত। মিলা ও নিশির পরীক্ষা শুরু হয়েছে। তামিম ও বিজনেসের জন্য দেশের বাইরে গেছে। মিথন ও ওর কাজে ব্যস্ত। এদিকে অরিদ্ধি, আশা ও তারা ও ব্যস্ত ছিল অ্যাডমিশনের জন্য। অবশেষে তাদের 3 বান্ধবীর একটা ভালো ভালো সাবজেক্টে চান্স হয়। ওরা 3জনই তো খুব খুশি, কারণ ওরা খুব ভালো বন্ধু। আজ ওদের ফার্স্ট ক্লাস। ওরু, উঠো মা, আর কত ঘুমাবি? মা, আর একটু ঘুমাতে দাও না, সকালবেলা ডিস্টার্ব করছো কেন? কয়টা বাজে দেখছি? সাজ না, তোর ভার্সিটির প্রথম দিন। কয়টা আবার বজবে? 7-8টা। এত সকালে আমি উঠি না, তুমি যাও। জি না, 9টা 20 বাজে। কি, তুমি আমায় আগে কেন ডাক দাওনি? লাফ দিয়ে উঠে। অনেক আগে থেকেই ডাকছি, তোমার কানে কথা যায়নি মা। উফ, তুমি যাও তো, ওরা আজকে আমায় কাঁচায় গিলে খাবে। প্রথম দিনেই লেট। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। ওরু, খেয়ে যা মা। না আম্মু, আমার দেরি হয়ে গেছে। গাড়িতে উঠলাম। আজ আমি একাই যাচ্ছি, কারণ তারা আর ওর নানি বাড়ি থাকে না, ও ওর ভাই পচা আলুটার সাথে থাকে। শুনছি ওর বাবা মাও নাকি ঢাকায় থাকবে। কলেজে তারা ও আশা, ও কি আজ আসবে না? ফোন দিসলাম, ফোন অফ। ও আজকে আসুক আগে, ওর একদিন কি আমার 10 দিন? এই শাকচুন্নি গুলা, আমি এসে গেছি, চিল্লিয়ে। আশা ও তারা দুজনেই, তবে রে, একে তো লেট করছিস, তার উপর শাকচুন্নি বলা বের করছি, ওয়েট। ও মেরি মা, চুপ কর, দেখ ক্লাসে স্যার যাচ্ছে। বোকা বানিয়ে দৌড় দিলাম। তারপরে আমরা ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে গেটে আসলাম। ড্রাইভার গাড়ি নিয়ে আসেনি, আশা আগেই চলে গেছে। আমি আর তারা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। সামনে তাকিয়ে দেখি গোমরা মুখো দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে। ব্ল্যাক শার্ট পরছে, সাথে সুন্দর একটা পেন্ট, চোখে সানগ্লাস। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসতেছে। এই গোমরা মুখর কি হলো? ও হঠাৎ হাসছে কেন? ও কি পাবনাতে যাচ্ছে নাকি পাগল হয়ে? মনে মনে হঠাৎ লক্ষ্য করলাম ওর গাড়িতে একটা মেয়ে বসে আছে। মনে হয় সেই দিনের ওই মেয়েটা হবে। ওই গোমরা মুখটার জন্য দেখাই যাচ্ছে না। ঢং দেখে বাছি না। গাফকে নিয়ে যখন এতই ঘোরার ইচ্ছা, তাহলে আমার ভার্সিটির সামনে আসছিস কেন? আমাকে দেখাতে? আল্লাহর এত বড় দুনিয়াতে আমার ভার্সিটি ছাড়া আর কিছু চোখে পড়েনি। মানলাম আর কিছু চোখে পড়েনি, পাবনা তো ছিল, ওখানে যাবি গাফকে নিয়ে? তোদের ওইখানেই ভালো মানবে। হু গোমরা মুখো কোথাকার। অবাক হয়ে মনে মনে, এই ওরু কি হলো? কখন থেকে ডাকছি, কথা বলছিস না কেন? গাড়ি এসে গেছে, চল তারা। হুম চল, বলে ওই গোমরা মুখোটার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে তাকিয়ে এখনো হাসছে। কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমায় দেখতে কি জোকার মনে হচ্ছে নাকি? সেই সকালে তাড়াহুড়া করে রেডি হয়ে আসছি, আয়নাতে নিজেকে ভালো করে দেখিওনি, মন খারাপ করে। এই তারা, এ দোস্ত, একটু ওয়েট করো না। উফ, তোকে নিয়ে আর পারি না। কি বলবি বল, মাঝ রাস্তায় এইভাবে দাঁড়ায় রাখছিস? দোস্ত দেখ তো আমায় কেমন লাগছে। তুই কি শুরু করলি ওরু? তুই কি এখানে ফ্যাশন শো করছিস যে কেমন লাগছে দেখব? আর শোন, আজ আমার ভাইয়া দেশে আসছে, আমায় তাড়াতাড়ি যেতে হবে। বইন, তোর পয় পড়ি, চল তাড়াতাড়ি। এই তুই রাখো তো ওই পচা আলুর কথা।
তুই তাড়াতাড়ি না গেলে ওই পচা আলুই থাকবে, ভালো আলু আর হবে না। বল না, অমন করছিস কেন, অসহায় হয়ে? একদম পাবনা থেকে পালিয়ে আসা পাগলি লাগছে, যে দেখবে সেই হাসবে। বিরক্তি ভাব নিয়ে ফান করে বললাম। সত্যি বলছিস? তাই তো ওই গোমরা মুখোটা হাসছে আমায় দেখে, বীর বীর করে। তাড়াতাড়ি চল এখান থেকে। হুম চল, আমি আর হাসির পাত্রী হয়ে থাকতে চাই না, বলে দৌড়ে গড়িতে গিয়ে বসল। অরু দাঁড়া, আমিও যাব। আর আমি তো একটু মজা করলাম, আর তুই পাগলি একটা। গাড়ির দিকে যেতে যেতে আয়ন, কি হলো? ও এইভাবে কি যেন বলে দৌড় দিল কেন? আমি তো ওকে দেখার জন্যই এখানে এসেছি, আর উনি আমায় দেখে দৌড় দিল। তুমি এখন যত উড়ে নাও তোতাপাখি পড়ে, আমি তোমার ভানা ছেটে দিব। যদি আমার খারাপ লাগে এমন কোনো কিছু দেখি। গাড়িতে গিয়ে বসে এইদিকে অরিদ্ধি বাসিও যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখছে আর বলছে। আমায় তো ভালোই লাগছে তারা যে বলল। ও বুঝতে পড়ছি শাকচুন্নিটা আমার সাথে মজা করছে। আমি কি পাগল? ওর মজা আমি একটু বুঝতে পারলাম না। এখন তো দেখছি আমাকেই পাবনাতে যাওয়া লাগবে। আমি ভুলেই গেছিলাম ও পচা আলুর বোন। রাগে কথাগুলো বলল। এভাবে আরও কিছু দিন চলে গেল। একই দিনে আয়ন প্রতিদিন তার তোতাপাখিকে এক পলক দেখার জন্য ভার্সিটির গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকত। অরিদ্ধি শুধু আয়নের দাঁড়িয়ে থাকা দেখত আর মনে করত ও ওই মেয়েটার জন্য ওয়েট করছে। একদিন সকালে আশা, অরিদ্ধি আর তারা ক্লাস না থাকার জন্য আড্ডা দিচ্ছে। এর মধ্যে কোথায় থেকে তামিমও এসে যোগ দেয় ওদের সাথে। অরিদ্ধ তো তামিমকে চিনেই, কিন্তু আশা চিনে না, তাই তারা বলে, আশা এই হচ্ছে আমার ভাইয়া তামিম, আর ভাইয়া এই হচ্ছে আমার বান্ধবী আশা, আর তুমি তো ওরুকে আগে থেকেই চিনো। আশা হাই হাত বাড়িয়ে দিয়ে হ্যালো হাত পকেটে রেখে। আশার একটু খারাপ লাগলো ব্যাপারটা, কিন্তু করার কিছুই নাই। তামিমকে দেখে আশার মনে মধ্যে ভূমিকম্প হচ্ছে। বিদ্রোহ বেশিরভাগই ঝড় বা হাওয়া দেয়, আমি একটু মজা করে ভূমিকম্প দিলাম। তামিম ও দেখতে সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু তামিম অরিদ্ধির সাথে বেশি কথা বলছে, ঝগড়া করছে। পাশে যে আরও দুইজন আছে তার কোনো খেয়াল নেই। অরিদ্ধি ও তামিমের সাথে ঝগড়া করতে মেতে আছে। দূর থেকে যে একজোড়া চোখ তাকে অগ্নি দৃষ্টিতে দেখছে সে বুঝতে পারেনি। এই রাগিনী, তুমি এখন বাজে বকা বন্ধ করো তো, না হলে মানুষ তোমায় পাগল বলবে। তামিম ওই কি বলেন আপনি? আমি বাজে বকি? আমি পাগল? পচা আলু তুকে আমি ভর্তা করব। তামিমের দিকে এগিয়ে আশা ও তারা ওকে আটকিয়ে বলে, ওরু কি শুরু করছিস ছোট বাচ্চার মতো? উনি তোর অনেক বড়, এরকম কেউ করে? সব দোষ তো আমার, উনি তো কিছুই করেনি। কাদো কাদো হয়ে আচ্ছা বাবা সরি, সব দোষ আমার। হ্যাপি তামিম হুম খুশি হয়ে আচ্ছা তোমরা এখন কি করবে? তামিম অরিদ্ধ বলল, এই চল না ফুচকা খাই। আইডিয়াটা মন্দ না, চলো আজ আমি তোমাদের ফুচকা ট্রিট দিব। অরিদ্ধি যে বলল, মামা ঝাল বেশি করে দিয়ে 4 প্লেট ফুচকা দেন। তারা আর আশা বলল, এই অরু তুই তো ঝাল খেতে পারিস না, ঝাল দিতে বলছিস কেন? অবাক হয়ে আজ ঝাল খেতে ইচ্ছা করছে। খাওয়া শুরু করে দিল সবাই। অরিদ্ধি 2টা খেতেই হেঁচকি উঠে যায়, কারণ তার ঝাল খাওয়ার অভ্যাস নাই। ঝালে অরিদ্ধি পুরা মুখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে। তামিম ওর এই অবস্থা দেখে পানি দিতে বলে, কিন্তু পানি নেই। এদিকে ওর অবস্থা খারাপ। তামিম দৌড়ে গিয়ে আইসক্রিম এনে অরিদ্ধিকে নিজের হাতে খাইয়ে দেয়। এটা দেখে আশার চোখে পানি আসে। হাজার হোক নিজের পছন্দের মানুষকে অন্যের সাথে দেখলে খারাপ লাগবেই, তাই আশা আর এক মুহূর্ত দেরি না করে ওখানে থেকে দৌড়ে চলে গেল, ওর চোখের পানি অন্য কেউ দেখার আগেই। জাহের আবার কি হলো? ও এইভাবে চলে গেল কেন? তারা রাগিনী, তুমি ঠিক আছো তো? হুম আচ্ছা চলো, তোমায় বাসায় পিক করে দেয়। না আমি যেতে পারবো, আমার গাড়ি আছে। আপনারা জান আজ নাকি আন্টি আঙ্কেল আসবে, তারা যা কতদিন পরে তুই তোর বাবা মাকে দেখবি, আমি যেতে পারবো। তামিম ও তারা ওকে
যে ফোন দিস বাই। অরিদ্ধি বাই বলে গাড়ির দিকে এগোতে লাগল। হঠাৎ পিছন থেকে কেউ। অরিদ্ধি গাড়ির দিকে এগোতে লাগল, হঠাৎ পিছন কেউ তার হাত এমনভাবে টান দিল, সে তাল না সামলাতে পেরে লোকটার উপর গিয়ে পড়ল। অরিদ্ধি, আমি তারা আর পচা আলুকে বাই দিয়ে গাড়ির দিকে এগোতে লাগল, আর তখনই কেউ একজন আমার হাতটা খুব শক্ত করে ধরে জোরে টান দিল। আমি তাল সামলাতে না পেরে তার উপর যেয়ে পড়লাম। সে আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আয়ন, আমি আমার তোতাপাখিকে দেখতে প্রতিদিন তার কলেজের সামনে আসতাম। একবার আমার তোতাপাখিকে এক নজরে দেখব বলে, কিন্তু আমি ওকে বুঝতে দিতাম না যে আমি ওর জন্য ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ায় থাকি। ঠিক তেমনি আজ আমি আমার তোতাপাখিকে দেখতে আসলাল, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মেজাজ গরম হয়ে গেল। আমি দেখলাম আমার তোতাপাখি অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, তার সাথে ফুচকা খেতে গেছে। আমি যখন দেখলাম আমার তোতাপাখি ফুচকা মুখে দেওয়ার পরে ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে আর চোখ দিয়ে পানি পড়ছে, তখন আমি ওর কষ্ট সহ্য করতে না পেরে আইসক্রিম নিয়ে ওর কাছে যেতে নিলাম। আর তখনই আমি দেখি ওই ছেলেটা আইসক্রিম এনে আমার তোতাপাখির হাত ধরে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আমি চোখের সামনে এইসব দেখে রাগে ওখান থেকে চলে আসতে নিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো, আমি কেন চলে আসব? অনেক হয়েছে ওকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা, আর না, আমি ওর সামনে যাব। আমি ওকে বলে দিব আমি ওকে ভালোবাসি। আমি আসছি তোতাপাখি তোমার কাছে, তুমি যে আমার। তারপরে আমি দেখলাম ও গাড়ির দিকে যাচ্ছে। আমার খুব রাগ লাগছে, তাই আমি ওর হাত টেনে আমার কাছে নিয়ে আসলাম, আর ও তাল না সামলাতে না পেরে আমার বুকের মধ্যে এসেছে। আমি এই সুযোগে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছি। অরিদ্ধি, আমি লোকটার মুখ দেখিনি এখন পর্যন্ত, চিনিও না, আর সেই আচেনা লোক কি না আমায় সবার সামনে জড়িয়ে ধরে আছে। লজ্জাতে আমার আকাশে উঠতে ইচ্ছা করছে। আল্লাহ, এই দিনটা দেখার কি বাকি ছিল? আমি মনে মনে এইসব বলছি আর ছাড়ানো চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই ছাড়ছে না আমায়, তাই আমার খুব রাগ লাগছে। আমি মুখ খুললাম, এ কোনো জলহস্তি, মহিষ, রামছাগল, নীল গরু, সাদা হাতি আমায় ধরে রেখেছে। আমায় একবার ছেড়ে দে, তোর অবস্থা আমি কি করি দেখ শুধু। চিল্লিয়ে আয়ন, আমি ওকে জড়িয়ে ধরে আছি আর ও শুধু নড়ছে। কিছুক্ষণ এইভাবে থাকার পরে ও আমায় ওর স্টাইলে কি সব গালি দিতে শুরু করলো, যা শুনে আমি ওকে ছেড়ে দিলাম। অরিদ্ধি, লোকটা আমায় ছেড়ে দিতেই আমি কিছুটা দূরে সরে লোকটার দিকে তাকাই। তাকিয়ে যা দেখলাম তাতে আমি 840 ভোল্টের শক খাইলাম, কারণ লোকটি আর কেউ না আয়ন চৌধুরী। আয়ন, কি যেন বললা তুমি, আবার বলো। ওর দিকে রাগী চোখে তাকিয়ে। অরিদ্ধি, চুপ। আয়ন, কি হলো, চুপ কেন বলো। চিল্লিয়ে অরিদ্ধি, কক ই ই কিছু বলিনি তো। মি ভয় পেয়ে চোখ বন্ধ করে বললাম কথাটা। আয়ন, ও আচ্ছা, মানলাম তুমি কিছু বলনি, কিন্তু তোমার গালিগুলো অনেক সুন্দর। চোখ টিপ মেরে অরিদ্ধ, চোখ সরিয়ে নিলাম। লুচু কোথাকার, প্রথম দেখে এমন ভাব করল মনে হলো ও মেয়েদের দেখলে 10 হাত দূরে থাকে, আর এখন ও আমায় ওইভাবে জড়িয়ে ধরল। এখন আবার চোখ টিপ দিচ্ছে মনে মনে। আয়ন, কি ম্যাডাম, কি এত ভাবছ? অরিদ্ধি, গোমরা মুখটার হঠাৎ কি হলো, ও এইভাবে আমার সাথে কথা বলছে কেন? আমি কিছু না বলে চলে যেতে নিলাল। আয়ন, ও তোতাপাখি কোথায় যাচ্ছ? অরিদ্ধ, কি বললেন? পিছনে তাকিয়ে অদ্ভুত চাহনি নিয়ে। আয়ন, তোতাপাখি শুনতে পড়নি তুমি? অরিদ্ধি, এই নামে তো মনে মনে। আয়ন, তুমি ঠিক মনে করেছ, হেসে হেসে। অরিদ্ধি, আপনি আমার নাম্বার কোথায় পেলেন, আর আপনি কেন আমাকে মেসেজ করতেন? আয়ন, এই সব পড়ে বলি তোতাপাখি। অরিদ্ধি, আমার নাম অরিদ্ধি, তোতাপাখি না। আয়ন, উহু না, তুমি আমার তোতাপাখি বুঝতে পারছ, ওর কাছে গিয়ে। অরিদ্ধ, এই ভালো হবে না, কিন্তু আপনি আমার কাছে আসবেন না।
অনেক জ্বালিয়েছেন এই কয় মাসে, আর না ভালো হবে না বলে দিচ্ছি। আয়ন, শশস, চুপ, এত দিন দূরে ছিলাম, আজ থেকে আর দূরে থাকতে পারব না। অরিদ্ধি, মানে? আয়ন, আমি তো বললাম সব মানের ওর পরে পাবে। আর শোন, আমি আজকের পর থেকে যেন না দেখি তুমি আর কোনো ছেলের সাথে কথা বলো, ওই ছেলের সাথে তো না, বুঝতে পারছ? অরিদ্ধি, না বুঝিনি, আমি 100 বার কথা বলবো, আমি আপনার কথা কেন শুনব? আমি তো আপনকে ঠিকভাবে চিনিও না, রেগে কথাগুলো বললাম। আয়ন, এই মেয়ে এই আমায় একদম রাগাবা না, আমি এতক্ষণ ভালোভাবে কথা বলছি বলে তুমি মাথায় উঠেছ তাই না? আমার কথার অমান্য করলে তোমার বিপদ তুমি ডেকে আনবা, ধমক দিয়ে। অরিদ্ধ, আমি কথা বলার সাহস পাচ্ছি না। গোমরা মুখটা খুব রেগে আছে, চোখ লাল হয়ে গেছে, সুন্দর মানুষ রেগে পুরাই লাল হয়ে গেছে, তাই আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছি না, আজ এখন থেকে বেরোতে পারলে আমি আর ওর সামনে আসব না, মনে মনে। আয়ন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে আসো, আমি পিক করে দিচ্ছি। অরিদ্ধি, আমার গাড়ি আছে, কিছুটা সাহস করে কথাটা বললাম। আয়ন, ওহ তাই? অরিদ্ধি, হুম। আয়ন, আমি জানি ও ভালো কথা শোনার মেয়ে না, তাই আমি আর কিছু না বলে ওকে কোলে তুলে গাড়িতে গিয়ে বসিয়ে দিলাম। অরিদ্ধি, আরে আরে করছেন কি, ছাড়ুন আমায়। যাহ বাবা, পুরো কথা বলার আগেই গোমরা মুখটা আমায় কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আয়ন, আমি গাড়ি চালাচ্ছি আর আমার তোতাপাখিকে দেখছি, কিন্তু ও কোনো কথা বলছে না। অরিদ্ধি, আমি সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছি, কারণ এখন কিছু বললেই আমারই বিপদ, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওই গোমরা মুখটা আমার সাথে এইভাবে কথা বলছে কেন? ও তো আমায় তেমন চেনেও না, মায়ে 2 বার দেখা হয়েছে ওর সাথে আমার, তাও সেভাবে না, তাহলে ও কোনো আমার পিছু পড়ে আছে, মনে মনে। আয়ন, আমি জানি তোমার মনে এখন 1000 প্রশ্ন ঘুরছে, সেই সব প্রশ্নের উত্তর আমি তোমায় দিব, কিন্তু এখন না, মনে মনে বললাম কথাটা। গাড়িতে কেউ কারো কথা বলেনি, দুইজনে চুপচাপ ছিল। আয়ন অরিদ্ধিদের বাসার সামনে এসে গাড়ি থামালে অরিদ্ধি কিছু না বলে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন, ওইভাবে তাকিয়ে থেকো না তোতাপাখি, আমার কষ্ট হবে। বুকের বাম পাশে হাত দিয়ে। অরিদ্ধি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। তাই দেখে আয়ন বলল, কি ব্যাপার, তুমি এইভাবে বসে আছো যে? আমার সাথে আমার বাসায় যাওয়ার ধান্ধা করছো নাকি? চোখ টিপ দিয়ে। অরিদ্ধি আয়নের কথায় সামনে তাকিয়ে দেখে ও ওর বাসার গেটের সামনে, ও কিছু না বলে গাড়ি থেকে নেমে গেটের দিকে এগিয়ে যেতে লাগল। আয়ন, তোতা পাখি। অরিদ্ধি কিছু না বলে পিছনে তাকিয়ে আছে। আয়ন বলল, আমি যা বলছি মাথায় ভালো করে ঢুকিয়ে নিও, আর আমি ফোন করব, তোমার ফোন যেন অন পাই, কেমন? এখন যাও। অরিদ্ধি যাচ্ছে আর মনে মনে বলছে, এ গোমরা মুখটা আমার সাথে এমন করছে কেন? এমনভাবে বলছে মনে হচ্ছে আমি ওর বিয়ে করা বউ। পারবো না আমি ফোন অন রাখতে, তুই যা বলবি তাই হবে নাকি? তুই আমার কেউ না, আজকের পর থেকে তোর সামনে আমি যাবই না। গোমরা মুখ, রাগী সার কোথাকার, এই সব বলছে আর বাড়ির মধ্যে যাচ্ছে, সামনে যে ওর মা আছে ও খেয়াল করেনি। অরিদ্ধির মা বলল, কি রে মা, তুই এইভাবে কাকে গালি দিচ্ছিস? আম্মু, আর বলো না, একটা রাগী সারকে। কি বলিস তুই? সার কই পেলি তুই? ভার্সিটির সমনে আর বাড়ি পর্যন্ত আছে ও। এই দ্বারা আমি গেটটা লাগিয়ে দিয়ে আসি, যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আরে আম্মু, এই সার সেই সার না, যা পুরো কথা না শুনেই চলে গেল। আমি বরং ফ্রেশ হয়ে ঘুম দেই, খুব ক্লান্ত লাগছে। অরিদ্ধি চলে যাওয়ার পরে আয়নও গাড়ি স্টার্ট দিল। আয়ন গাড়িতে বসে ভাবছে, তোতাপাখি তুমি কি ভাবছো আমি তোমায় 3 বার দেখেই এমন করছি? তুমি যদি এইটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভেবেছ, কারণ আমি তোমায় 3 দিনের দেখায় ভালোবাসিনি। আমি তোমায় গত 3 বছর যাবৎ ভালোবেসেছি আর সারা জীবন ভালোবাসবো।
এতদিন দূর থেকে ভালোবাসেছি কিন্তু আর না, এখন তোমায় আমি খুব কাছে থেকে ভালোবাসবো, আমার ভালোবাসা তোমাকে ফিল করাবো, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। তুমি হয়তো আমায় পাগল ভাবছো আমি হঠাৎ করে তোমার সাথে অমন বিহেভ করার জন্য, কিন্তু কি করব বলো, যাকে এই 3 বছরের কোনো একটা দিন বা সময় যায়নি, যে মনে করিনি তোকে যদি অন্য ছেলের সাথে দেখি তাহলে তো যে কারোরই খারাপ লাগবে, আমি তোমায় অন্য কারোর সাথে দেখতে পারবো না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল তো বাঁকা করতেই হবে। তুমি যে আমার, আমি তোমায় আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তোতা পাখি। এইসব ভেবে আয়ন নিজের অজান্তেই হাসি দিল। এইদিকে আসা তামিম আর অরিদ্ধিকে ওইভাবে দেখে বাসায় এসে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে কঁদতে লাগল। কেন তামিম, তুমি কেন আমার লাইফে ফিরে আসলে? আমি তো তোমায় ভুলে গেছিলাম, তাহলে আবার কেন ফিরলে তুমি আমার কষ্ট বাড়িয়ে দিতে? তুমি হয়তো আমায় চিনতে পারোনি, আমি কিন্তু তোমায় ঠিক চিনতে পারছি। যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তকে কি করে ভুলি বলো? টানা 2 ঘন্টা ভিজে বের হলো ওয়াশরুম থেকে। এদিকে আয়ন বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আর তার তোতাপাখিকে নিয়ে ভাবছে। আকাশের দিকে তাকিয়ে, রাতের আকাশ দেখতে ভালোই লাগছে তার। হঠাৎ কি মনে করে ফোনটা হাতে নিয়ে ফোন দিল, বাট ফোনটা অফ পাইল। 3 বার ফোন দেওয়ার পরে যখন ফোন বন্ধ দেখতে পেল তখন আয়ন ফোনটা আছাড় মেরে ফেলে দিল। নিজেকে খুব চালাক ভাবো তাই না? তোমার ব্যবস্থা করছি, ওয়েট কর। অরিদ্ধি রাতে খেয়ে ফোন অফ করে শান্তিতে ঘুমিয়ে আছে, করণ আয়ন ফোন দিতে চাইছে তাই ফোন অফ করে রেখেছে। কিন্তু অরিদ্ধি ভাবতেও পারেনি যে ফোন অফ করে সে নিজের কত বড় বিপদ ডেকে আনতে যাচ্ছে। অরিদ্ধি ঘুমিয়ে আছে, হঠাৎ মাঝরাতে ঘুমের মধ্যে থেকে মনে হলো তার শরীর ঠান্ডা হয়ে আসছে, সে শূন্যে ভাসছে। ঘুমে এতটাই বিভোর ছিল যে সে সব বুঝতে পারছে কিন্তু চোখ মেলে তাকাতে পারছে না। সে চোখ মেলাতে অনেক চেষ্টা করছে, অবশেষে ঘুম তার চোখের কাছে হার মানতে বাধ্য হল। সে চোখ মেলে তাকতেই 420 ভোল্টেজের শক খেল। অরিদ্ধির শক খাওয়ার কার, সে চোখ মেলে তাকাতে নিজেকে আয়নের কোলে আবিষ্কার করে। আয়ন অরিদ্ধিকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, অরিদ্ধর মুখের দিকে তাকিয়ে সে প্রাকৃতিক বাতাস অনুভব করছে। হঠাৎ অরিদ্ধি নড়েচড়ে উঠে, ঘুম ভেঙে যায় আর সে আয়নের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। অরিদ্ধি, এ কি, আমি কি সত্যি দেখছি না স্বপ্ন? মনে হয় স্বপ্ন দেখেছি, এই গোমরা মুখোটা এখন এখানে কিভাবে আসবে? অরিদ্ধি, তুইও না? এই গোমরা মুখোটার কথা ভাবতে ভাবতে স্বপ্নেও দেখছি আমি ওই রাগী সার গোমরা মুখোটার সামনে কখনো যাব না। চোখ ডলতে ডলতে কথাগুলো বলল। আমি বরং আরেকটু ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। হা হা হা, ওর এই সব কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। ও মনে করছে ও স্বপ্ন দেখছে, কিন্তু তোমার সাথে এখন ভালো কথা বলা যাবে না। মনে মনে, এই মেয়ে, এই তুমি আমায় কি বললা? আমি কি চিল্লিয়ে? আমি স্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে গেছলাম, কিন্তু ঘোমরা মুখোটার চিৎকার শুনে তাকালাম। স্বপ্নের মধ্যে কেউ তো এইভাবে চিৎকার করবে না, তাহলে কি আমি ঠিক দেখছি? কি হলো বলো, ধমক দিয়ে। আপনি এখানে কেন, আর আমায় এইভাবে কোলে নিয়ে আছেন কেন? নামান বলছি আমাকে। হাত পা ছুটতে ছুটতে। নামাবো আগে বলো, একটু আগে কি বললে তুমি আমায়? কি আবার বলবো গোমরা মুখো, রাগী সার বলেই জিওভাই কামড় দিলাম। কি বলছিস কি অরিদ্ধি, নিজের কবর নিজেই খুঁড়ছিস? আমি গোমরা মুখো, রাগী সার, কোল থেকে নামিয়ে কাঁধ ধরে দাঁতে দাঁত চাপিয়ে কথাটা বলল। নাম মানে আপনি এত রাতে আমার রুমে কি করছেন? আপনার সাহস তো কম না। সাহস করে কথাটা বললাম। আমি বারান্দা দিয়ে তোমার রুমে এসেছি, আর কেন এসেছি বুঝতে পারোনি? আমি তোমায় বলেছিলাম ফোন অন রাখতে, কিন্তু তুমি কি করছো, ফোন অফ করে রাখছো। ফোন অফ কেন তোমার? দাঁতে দাঁত চেপে। ফোনে তো চার্জ নাই, আমতা আমতা করে। 99% চার্জ, তাও বলছো চার্জ নেই। এই শুনেন, আপনি আমার বাড়ি থেকে এখনই বের হন। আমি আমার ফোন যা পারি তাই করব। আপনি এত রাতে চোরের মতো আমার রুমে ঢুকে আমার উপর জোর দেখাচ্ছেন। আপনার সাহস তো কম না। রাগে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। আমার সাহস দেখাতে চাও তুমি?
কথাগুলো বলছি আর ওর দিকে এগিয়ে যাচ্ছি। এ কি আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? দেখুন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার। আর কিছু বলতে পারলাম না। ও চিৎকার করার আগেই ওর ঠোঁট আমি নিজের আয়ত্তে নিলাম। ও হাত পা ছুটাছুটি করছে আমায় থামানোর জন্য। 5 মিনিট পরে ওকে আমি ছেড়ে দিলাম। আশা করি আমার সাহস সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে। আমার সাথে এমন কিছু হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি আর কোনো কথা বললাম না, নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছি। আমি দেখলাম ও কাঁদছে, তাই আমি বেশি কিছু বললাম না, শুধু বললাম, ফোন যেন অন পাই আর কাল ভার্সিটিতে এসো। আমার কথা যদি না শুনো তাহলে এরপরের বার সময়টা খুব বেশি হবে কিন্তু, বলেই বেরিয়ে গেলাম। আমি জানি তোতাপাখি তুমি খুব কষ্ট পাইছ, কিন্তু কি করব বলো, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। আমার সাথে একটু আগে কি হয়ে গেল? আমি কি অপরাধ করছি যে আমার সাথে এমন হলো? ও আমার পিছে এইভাবে কেন পড়ে আছে? কিন্তু এই লোকটার কণ্ঠটা আমার খুব চেনা লাগছে, মনে হয় আগে কোথাও শুনেছি। যাই হোক, যত কিছু হয়ে যাক না কেন আমি বাসা থেকে কোথাও যাব না। ও যদি আমার সাথে এইসব না করে প্রপোজ করত তাহলে আমি ওকে অ্যাকসেপ্ট করতাম। কোজ আমি ওকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, কিন্তু ও আমার সাথে আজ যা করল আমি ওকে ক্ষমা করব না। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। এরপর 2 দিন পার হলো, অরিদ্ধি বাসা থেকে বের হয়নি। আয়ন ও সেই দিনের পর থেকে ফোন করেনি বা আসেনি। অরিদ্ধি ওর মায়ের কথা মতো আজকে ভার্সিটিতে গেল, তারা ও আসছে, কিন্তু আশা নাকি ওই দিনের পর থেকে আর আসেনি। অরিদ্ধি বলল সেই দিন ও ওইভাবে চলে গেল, ওর কিছু হলো না তো। ওই দিনের পর থেকে তো ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর ফোন অফ। তুই ও আসিসনি? ওর বাড়িতে গিয়ে ওকে দেখে আসি চল। তারা কথাটা ঠিক বলছিস। তারপর অরিদ্ধি ও তারা দুজনেই আশাদের বাড়িতে গেল। কাজের লোকের থেকে জানতে পারে আশা 2 দিন যাবৎ অসুস্থ। ওরা আশার রুমে গেল আশকে দেখতে, যেয়ে দেখে আশা শুয়ে আছে চোখ বন্ধ করে। অরিদ্ধি আশার কপালে হাত দিতেই আশা চোখ তুলে তাকায়। অরিদ্ধিকে দেখে আশা আর নিজেকে সামলাতে পারে না, ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি হয়েছে আমার বেস্টুর? এভাবে কাঁদছে কেন? সামান্য জ্বর হয়েছে বলে এইভাবে ছোট বাচ্চাদের মতো কাঁদতে হবে? তুই না বড় হয়ে গেছিস? আমি জানি তুই অন্য কারণে কাঁদছিস, কারণটা আমাকে জানতেই হবে। তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। মনে মনে এই মেয়ে এইভাবে কেউ কাঁদে? তারা সকালে কিছু খেয়েছিস? না। মাথা নাড়িয়ে ওকে আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। ঔষধ খেতে হবে তো নাকি? তোরা গল্প কর, আমি যাই। অরু যে সুসব বানিয়ে এনে আশাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়ে যেতে লাগল। জানিস অরু, ছোট থেকে আমি একা বড় হয়েছি। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব ভালোবাসার। মামনি বাবাই বিদেশে থাকেন, মাঝে মাঝে অনেক দিন পরে আসতো দেশে আমাকে দেখতে। আমার ভাইয়া ও বিদেশে থাকতো, লেখাপড়া শেষ করে কিছুদিন আগেই দেশে এসেছে। বিজনেসর কাজে সেই ও ব্যস্ত থাকে। 2 দিন ধরে ভাইয়া আমার সেবা করছে সবকিছু বাদ দিয়ে। আমি আমার লাইফে আমার আপনজন বলতে ভাইয়া আর তুই আমায় যেভাবে শাসন করে খাওয়ালি, আমায় আগে কেউ এভাবে খাওয়ায়নি রে। আমি খুব মিস করি এই সব। অরুর হাত টেনে ধরে আশা খুব কষ্ট করে কথা বলল। সবাই জীবনে সবকিছু পায় না আশা, যেটুকু পায় সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তোর কষ্ট আমি বুঝি। তুই ছোট থেকেই আন্টি আঙ্কেল থেকে দূরে আছিস, সেই জন্য তোর কষ্ট হচ্ছে, যা কাউকে বলতে পারছিস না। এইসব ভাবিস না, দেখবি তোর লাইফে এমন কেউ আসবে যে তোর সব কষ্ট ভুলে দিবে তার ভালোবাসা দিয়ে। আশাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। ভালোবাসার কথা শুনতে আশা অন্য জগতে হারিয়ে গেল। হা ভালোবাসা তার জন্য না, সে ভালোবাসা পাওয়ার যোগ্য না। যাকে ভালোবাসলাম সেই তো তাকে কষ্টটা বেশি দিল। মনে মনে কি রে, কোথায় হারিয়ে গেলি? ওকে ধাক্কা দিয়ে তারা ক ক ই না তো। দেখতেই তো পারছি। তারা আমি ঘুমাবো। তুই কেন জানি আমার সাথে কথা বলতে চাচ্ছিস না? তারা আমার ভালো লাগছে না। চিল্লিয়ে
অরিদ্ধি তারাকে বলল, ওর সাথে বেশি কথা বলিস না, তুই ওর পাশে বসে থাক, আমি এগুলো কিচেনে রেখে আসি। তারা আর কিছু না বলে আশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অরিদ্ধি কিচেনে ওই সব রেখে আশার রুমে আসতে নিল। আশার রুমটা দোতলার দ্বিতীয় রুম, ওর রুমের আগে আরেকটা বড় রুম আছে, বাট ভিতর থেকে লক করা। অরিদ্ধি যাচ্ছে আর অন্য মনস্ক হয়ে আশার চিন্তা করছে। ওই রুম ক্রস করতে যাবে, ঠিক তখনই কেউ একজন তার হাত খুব জোরে টান দিয়ে রুমের ভেতরে ঢুকায়। অরিদ্ধি তাল সামলাতে না পেরে বেডের উপর পড়ে যায়, আর সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। সে চোখ খুলল, কে তাকে ওইভাবে ফেলে দিল তাকে দেখার জন্য, কিন্তু চোখ খুলে যা দেখতে পেল। চলবে।